পর্ব একে জানিয়েছি ছিল বেড়াল হয়ে গেল রুমাল। মদনোৎসব নামে এক যৌনতার উৎসব যা শিব পার্বতীকে ঘিরে উপাখ্যান গড়ে উঠেছিল। পরিকল্পনায় শৈবপন্থীদের হটিয়ে বৈষ্ণবপন্থীরা এই উৎসবকে আত্মস্থ করে নেয় রাধা কৃষ্ণের দোলে। দোল শব্দটা ব্যবহার করছি বাংলা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলির জন্য। উত্তর পশ্চিম ভারতে দোলের পরের দিন অর্থাৎ পূর্ণিমায় নয়, একাদশীতে পালিত হয় হোলি। বিহার বা অধুনা ঝাড়খণ্ড অঞ্চলের বাঙালি যারা ছিলেন বা এখনও কিছু বাঙালি যারা আছেন, তারা দোল সংস্কৃতি নয় হোলিতেই আস্থা রাখতেন, আজও রাখেন। হোলিকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের এক ঐতিহ্যের সংস্কৃতির ছবি সুনিপুণভাবে তুলে ধরেছিলেন পরিচালক তরুণ মজুমদার তার দাদার কীর্তি ছবিতে। মাসিমা মালপো খামু কথাটি ভানু বন্দ্যোপাধ্যায় বলার অনেক আগেই বলে গেছেন শ্রী চৈতন্যদেব। পুরীতে মহাসমারোহে দোল উৎসবে তিনি দেখেন জগন্নাথ দেবকে মালপোয়া ভোগ দেওয়া হচ্ছে। বাংলায় ফিরে দোল উৎসব পালনের ব্যবস্থা করেন তিনি। শ্রীকৃষ্ণের ভোগে মালপোয়া ভোগ দেওয়ারও প্রচলন সেই থেকে শুরু। আজও বৈষ্ণব ধর্মের অনুরাগীরা সে প্রথা পালন করে আসছেন। ১৭ বছর আগেও দোল উৎসবের গুরুত্ব ছিল দুর্গাপুজোর চেয়েও বেশি। সে সময় দুর্গাপুজোয় সরকারি ছুটি ছিল মাত্র একদিন, তাও বিজয়া দশমীর দিন, কিন্তু দোলের ছুটি ছিল 4 দিন। কলকাতার অফিস পাড়ার লাল দিঘি, সেই দিঘির জলে রং খেলে স্নান করতেন মানুষ। দিঘির জল হয়ে উঠত লাল, সেই রঙের শরীর ডুবিয়ে আবার চলতো রং খেলা। দিঘির কিছুটা দূরে আজকের লালবাজার, কলকাতা পুলিশের সদর কার্যালয়। সে সময় ছিল এক রাধাকৃষ্ণের মন্দির। দোল পূর্ণিমায় মন্দির প্রাঙ্গণ ভরে যেত আবিরের লাল রঙে। সেই থেকেই নাকি নাম লালবাজার। এই দোল উৎসব এদেশে কবে থেকে শুরু সে সম্পর্কে সঠিক তথ্য নেই বটে, তবে জনপ্রিয় যে করে তোলেন শ্রীচৈতন্য সেটা কিন্তু প্রামাণ্য নথি আছে। ভাগবত পুরাণ বলছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর হাত থেকে ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে হোলিকা নামে এক রাক্ষসীকে ভস্ম করেন শ্রী বিষ্ণু। সেই থেকে হোলি উৎসব। অনেকে বলেন উজ্জয়িনীর রাজা ইন্দ্রদুম্ন দোল উৎসব চালু করেছিলেন। ইতিহাসের আরেক তথ্য বলছে 2য়-3য় খ্রিস্টাব্দে সাতবাহন রাজা চালু করেন হোলি উৎসব। শাস্ত্রের নিদান দোল উৎসব শুরু ফাল্গুনী পূর্ণিমা থেকে। প্রথম দিনটিকে বলা হয় দেবদোল। এদিন নাকি স্বর্গের দেবতারাও দোল খেলেন। 5 দিনে হয় পঞ্চম ও 8 দিনে অষ্টম দোল। কলকাতার দোল খেলা প্রসঙ্গে ঐতিহাসিক মত, লালমোহন শেঠ ছিলেন কলকাতার বনেদি ধনী। দোল খেলার জন্যই মহাকরণের উল্টো দিকে তিনি দিঘি খনন করেছিলেন। সেই দিঘির পাড়ে বসত আবির বিক্রির বাজার, আজ যার নাম রাধাবাজার। বরিশার সুবর্ণ চৌধুরীদের বাড়ির দোল খেলা দেখতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব মেমরা। সে সময় মদ্যপান, গালিগালাজ, খেউর গান গেয়ে দোল উৎসব পালিত হতো। কালিকা পুরাণ মতে যা শাস্ত্রসম্মত, কেননা এদিন রবির উত্তরায়ণ। এদিন চোখ, কান, জিভ, ত্বক অশুচি রাখলে যমদূত স্পর্শ করে না। মদ্যপান এমন পর্যায়ে হতো যে 1856 সালের দণ্ডবিধির 1 নম্বর ধারায় তখনকার হরিণবাড়ি, বর্তমানে লালবাজারের গারদে স্থান হয়েছিল এক মদ্যপের। অভিযোগ রাস্তায় মাতলামি। হারাধন দত্তের জোড়াসাঁকো দা বংশ বৃত্তান্ত বইয়ের লেখক লিখেছেন, কলিকাতার রাজারাজরা জমিদার বাড়ি ও অন্য বাড়িগুলিতে দোলযাত্রা একটা নতুন ঐতিহ্য সৃষ্টি করেছিল। কৈলাস বসু, মল্লিক পরিবার, শেঠ বসাক, মল্লিক সাহা, শোভাবাজারের দেব পরিবার, বাগবাজারের মিত্র বা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অর্থকৌলিন্যে বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছিলেন। কলুটোলার মতিশিলের বাড়ি থেকে নগর সংকীর্তন বেরোত। মার্বেল প্যালেসে ধুমধাম করে 6 দিন ধরে দোল উৎসব চলত। কলকাতার পাথুরেঘাটা অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে দোলের জাঁকজমক ছিল। সিঁদুরে পট্টির মল্লিক বাড়ি, বড়বাজারের শোভারাম বসাকের বাড়ি, দর্জিপাড়ার বৃত্তির বাড়ি, দ্বারকানাথ ঠাকুরের বাড়ি, শ্যামবাজারের কৃষ্ণরাম বসুর বাড়ি,
রামদুলাল সরকার বা ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে দোল উৎসব হতো সমারোহের সঙ্গেই। বাগবাজারের গোকুল মিত্রের বাড়ির দোলও খুব প্রসিদ্ধ ছিল। এই সূত্রেই প্রাচীন কলিকাতায় জোড়াসাঁকো দাবাড়ির দোল উৎসবের কথা উল্লেখ করতে হয়। 1889 সালের একখানি সাপ্তাহিক পত্রে জোড়াসাঁকোর দাবাড়ির দোল সম্পর্কে যা বলা হয়েছে যে 161 বছরের দোল উৎসব জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দা লেনের দাঁদের বাড়ি। এখনও সোনার ছাতা মাথায় দিয়ে সোনার সিংহাসনে বসেই ফাঁক খেলেন নারায়ণ। রূপোর বাসন ব্যবহার করা হয় পুজোর সময়। তখন 1001 জন ব্রাহ্মণকে বিদায় দেওয়া হতো, আর রাত্রে হতো বিশাল ভোজ। সন্ধেবেলা ফাঁক খেলার সঙ্গে গান বাজনার আসর বসত। অনেক নামকরা গাইয়েকে আমন্ত্রণ জানানো হতো। বঙ্গ সমাজে দোল উৎসবে তরল পানীয়ের নেশা ছাড়াও খাঁটি দেশজ সিদ্ধির শরবত এবং রূপালী তবকে মোড়া সিদ্ধির গোলা এবং গাজার ব্যবহার হয়ে থাকে। মহাদেবের এই দুই প্রিয় বস্তুর বৈষ্ণব সম্প্রদায়ের দোল উৎসবে যোগদান আসলে কিন্তু এক ঐতিহাসিক সূত্রের সন্ধান দিচ্ছে। বিষয়টা নিশ্চয়ই দিগদর্শনের দর্শকরা বুঝতে পারছেন। যেটা আমি প্রথমেই বলেছি যে শিব পার্বতীর দোল পরিবর্তিত করে দেওয়া হয়েছে বৈষ্ণব সম্প্রদায়ের রাধা কৃষ্ণের দোল হিসেবে। বৈষ্ণব সম্প্রদায়ের দোল উৎসব সম্পর্কে হিন্দু ধর্মে বলা হয়, গীতাতে অর্জুনকে বিভূতি যোগ দেখাতে গিয়ে কৃষ্ণ বলেছেন ঋতু নঙ্গ কুসুমাকার, অর্থাৎ ঋতুদের মধ্যে আমিই বসন্ত। সে যুগে বসন্ত ঋতুর আলাদা একটা সমাদর ছিল, না হলে শকুন্তলার দেওয়ার আংটি হারিয়ে যাওয়ায় রাজা দুষ্মন্ত সে দেশে বসন্ত উৎসব বন্ধ করে দিলেন কেন? প্রাচীন ঐতিহাসিক সূত্র বলে হোলি বা দোল উৎসব মূলত শৈব ধর্মের মদনোৎসব। ঐতিহাসিক নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্বে লিখেছেন, এভাবেই প্রাক বৈদিক আদিম কৃষি সমাজের বলি ও নৃত্য গীতোৎসব হোলিতে রূপান্তরিত হয়। ডক্টর রয় লিখেছেন, ভারতের নানা জায়গায় এখনও হোলি বা হোলক উৎসবকে বলা হয় শূদ্রোৎসব। হোলির আগুন এখনও ভারতের অনেক স্থানে অস্পৃশ্যদের ঘর থেকে আনিতে হয়। বাঙালির ইতিহাস আদিপর্ব বইতে লেখক ডক্টর রায় আরও লিখেছেন, ধর্মপূজা ও চড়কের সঙ্গে একই পর্যায়ভুক্ত আমাদের হোলি বা হোলাক ধর্মোৎসব। হোলাক বা লোহক উৎসবের কথা জিমুতবাহনের দায়ভাগ গ্রন্থে লেখা আছে। ধর্মপূজা ও চড়কের সঙ্গে একই পর্যায়ভুক্ত আমাদের হোলি বা হোলাক ধর্মোৎসব। আলবেরুনির সাক্ষ্যে মনে হয় এই উৎসব অনুষ্ঠিত হইত চৈত্র মাসে। গরুর পুরাণ ও পদ্মপুরাণের সাক্ষ্য তাহাই। পরবর্তী কোনো সময়ে এই উৎসব ফাল্গুনী পূর্ণিমাতে আগাইয়া আসে। পদ্মপুরাণ পাতালখণ্ড এবং স্কন্দপুরাণ উৎকলখণ্ড এবং হোলির সঙ্গে মিলিয়া মিশিয়া এক হইয়া যায়। শৈব সম্প্রদায়ের উৎসব বৈষ্ণব সম্প্রদায়ের উৎসবে বিবর্তিত হওয়া প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য কি দেখা যাক। সাহিত্য বিশ্বভারতীর 1401 সালে প্রকাশিত সংখ্যায় রবীন্দ্রনাথ বলেছেন, শিবের যখন প্রথম আবির্ভাব হয়েছিল তখন বৈদিক দেবতারা তাকে স্থান দিতে চায়নি। দক্ষযজ্ঞই তার প্রমাণ, অর্থাৎ শিবকে সর্বোচ্চ পদে মহাদেবের আসনে বসিয়ে পরে আপোষ রফা করা হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, বাণী ও রচনা সংকলন রামকৃষ্ণ মঠ 2য় সংস্করণে, অতি প্রাচীনকালে চালু মদনোৎসবটি বর্তমানের দোলযাত্রা, অর্থাৎ মহাদেবের পরিবর্তে শ্রীকৃষ্ণের অভিযাত্রা। ঐতিহাসিকদের বক্তব্য, ভারতে শুধু হিন্দুরাই নন, এদেশে রাজত্ব বজায় রাখতে সুলতান বাদশারাও খেলতেন হোলি। আকবরের আইনি আকবরীতে নাকি তেমনই উল্লেখ আছে। মুঘল রাজারা দোল খেলতেন বেগমদের সাথে। খানা পিনা নাচাগানার অনুষ্ঠানে আসতেন সস্ত্রীক আমির ওমরাহ জাগিরদারেরা। হোলিকে তারা বলতেন ঈদ ই গুলাবি। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী তুমুক ই জাহাঙ্গীরিতে বলেছেন, আব ই পাশান। হোলি খেলতেন শাহজাহান, ঔরঙ্গজেব পৌত্র আজিম হোসেন। বাংলার নবাব সিরাজদৌল্লা পুত্র মুবারকদৌল্লা হিন্দু প্রজাদের সঙ্গে হোলি খেলতেন। মির্জাফর চেল সুহান নামে হোলি খেলার এক সুরম্য বাগানও বানিয়েছিলেন। বাহাদুর শাহ
নিজে হোলি না খেললেও কবি সত্তা তাকে কবিতা লেখার অনুপ্রেরণা জুগিয়েছিল এই হোলিকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন, দোলের আগের দিন ন্যাড়া পড়ার একটা অনুষ্ঠান হয়। স্কন্ধ পুরাণে বলা হয়েছে, মেষ্ট্রা নামে এক অসুর সূর্যের উত্তরায়ণের পথে বাধা সৃষ্টি করে। সুতরাং সূর্যদেবের আলো পেতে এই অসুরকে বধ করা কর্তব্য। তাই অসুরকে পুড়িয়ে মারার প্রতীক ন্যাড়া পোড়া। ন্যাড়া পোড়া রহস্যে আছে দেশের ভূমিপুত্রকে হত্যা করে আর্যর বিজয় ঘোষণা। সে কথায় পরে আসছি। প্রথমে চলুন পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী এই ন্যাড়া পোড়া বা চাচর বা হোলিকা দহন সম্পর্কে আধ্যাত্মিক কি ব্যাখ্যা দিয়েছেন সেটা বরং শুনে নিই। যেখানে আমরা যে চাঁচরটা করি এখনো পর্যন্ত স্মৃতি, আমাদের যে সমস্ত স্মৃতিশাস্ত্র আছে, সেখানে দোল পূর্ণিমার দিন যে পূর্ব দিন যেটাকে আমরা বৈষ্ণবীয় ভাষায় বলি অধিবাস, যে দিনটা হয় আর কি, সেখানে একটা খড় টর সমস্ত নিয়ে এসে যত রাজ্যের শুকনো পাতা, আমি আর একটা খবর দিই যে এই যেখানে হোলাকা রাক্ষসী দহন হয়েছে বলে মনে হয়, হোলাকা রাক্ষসী হচ্ছে চাঁচরের একটা বদ্ধ অঙ্গের মধ্যে পড়ে, যেটা নারদ পুরাণ এরকম একটা অকিঞ্চিতকর পুরাণের মধ্যে, যে হোলাকা একজন রাক্ষসী, সে নাকি হিরণ্যকশিপুর বোন আর কি। হ্যাঁ, তা প্রহ্লাদ কখনো কোনো কথা শোনে না, তিনি শুধু কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু বলেন আর কি। হ্যাঁ, মানে কয়ে কৃষ্ণ ক্ষয়ে খর্গপাণি বিষ্ণুর কথা ভাবেন, এই সমস্ত। হ্যাঁ, কিংবা খগরাজ বাহন এরকম ভাবেন, গয়ে গদাধর ভাবেন, এইরকম। তো সেই লোককে তিনি যদি বাগে আনতে পারছেন না বলে তাকে বিষ প্রয়োগ করেছেন মারার জন্য। ছেলে বলে কথা, তাকেও মারার জন্য চেষ্টা চরিত্র অনেক করেছেন। আমি সেটা নৃসিংহের নখ বোধহয় সেইখানে প্রচুর পরিমাণ বলেছি সেটা নিয়ে। এইখানে একটা সময় তিনি আগুনে পোড়াতে চাইলেন প্রহ্লাদকে, এবং সেটা কিভাবে ফেলবেন সেটা বুঝতে না পেরে যখন চর্চা করছেন, তখন হঠাৎ করে হিরণ্যকশিপুর বোন, তার নাম নাকি হোলাকা, সে এসে বলল যে দেখো ভাই, আমি একেবারে বরলাভ করেছি যে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকলেও আমার কিচ্ছু হয় না, আমি পুড়ব না। বলে তাহলে একটা বিরাট সুবিধা হবে, ওই প্রহ্লাদকে আমি কোলে নিয়ে চলে যাব, ও ভাববে যে বাহা কি সুন্দর আমাকে পিসি কোলে নিয়েছে। হ্যাঁ, সেই অবস্থায় আমি গিয়ে আগুনের মধ্যে পড়ব, আমি পুড়ব না কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে, এরকম একটা ভাবনা। তো যাই হোক, সেখানে প্রহ্লাদও পড়েননি, কিন্তু হোলিকাই পুড়ে গেল, হোলাকাই পুড়ে গেল আর কি। এরকম একটা কাহিনী আছে, কিন্তু এই কাহিনীটা অকিঞ্চিতকর। আমি আপনাদের বলবো, ন্যাড়া পোড়ার মধ্যে দিয়ে আসলে যে অনার্য সংস্কৃতি বা অনার্য মানুষদের প্রতিহত করার একটা প্রতীক পালন করা হয়, সে কথা তো আগেই বলেছি। কৃত্তিবাস তার রামায়ণে লিখেছেন, শ্যামল শরীরে প্রভু চাচর কুন্তল, অর্থাৎ কোকড়ানো চুল। তবে কি হোলিকা রাক্ষসী বা অসুর সম্প্রদায়ের মানুষের মাথার চুল কোকড়ানো ছিল? আমরা যাকে ন্যাড়া পোড়া বলি, আসলে নাকি তা মেড়া পোড়া। মেড়া মানে ভেড়া। এই মেড়া পোড়াকে ওড়িশাতে বলে মেন্টা পোড়েই। কিছুদিন আগেও নাকি সেখানে জ্যান্ত ভেড়া পোড়ানো হতো। এখন পুরীতে জগন্নাথ মন্দিরের পাশে একটা দোলমঞ্চের কাছে একটা ভেড়ার গায়ে সামান্য আগুন ছুঁয়ে দেওয়ার রীতি পালিত হয়। গুজরাটে পোড়ানো হয় মানুষের প্রতীক। এই মানুষ কারা? সেই অনার্যরা নয় তো? মথুরাতে আগুনের ওপর দিয়ে মানুষ হেঁটে যায়। দক্ষিণ ভারতে চৈত্র মাসে দোলোৎসব হলেও ফাগুনি পূর্ণিমার আগের রাতে অর্থাৎ চতুর্দশীতে আগুনের উৎসব হয়। বলা হয় কাম দহনম, অর্থাৎ এই পোড়ানোর রীতিকে কামরিপুকে সংযত করার কথাই নাকি বলা হয়েছে। বাৎসায়নের কামসূত্রতে বসন্তকালে দোলায় বসে নানা আসনে যৌন সম্ভোগের কথা বলা আছে। বাংলায় যা দোল, ওড়িশায় দোলোৎসব, উত্তর ও মধ্য ভারতে হোলি, গোয়াতে সিখাগা, দক্ষিণে কোথাও মদনদহন, কোথাও সিসিপ, তামিলনাড়ুতে কামন পন্ডিগাই, পাঞ্জাবে হোলা মহল্লা, হরিয়ানায় দুলহন্দি। দোল বা হোলি শাস্ত্রীয় বা লৌকিক ব্যাখ্যা হয়তো বিজ্ঞানেও কিছু স্বীকৃতি আছে।
দোলায় দোল গোবিন্দম মঞ্চে চ মধুসূদন রথে তু বাসনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্ব ব্রহ্মাণ্ড মহাশূন্যে সর্বক্ষণ দুলছে, যা স্থিতি গতি জাড্যের নিয়মে ঘটে চলেছে। তাই হয়তো এই উৎসবকে বিভিন্ন নামে বিভিন্ন আঙ্গিকে পৃথিবীর অনেক দেশেই পালন করা হয়ে থাকে। এখন বলবো হোলিকা দহন সম্পর্কে, অর্থাৎ হোলিকা দহন নামকরণ প্রসঙ্গে। প্রথমেই জানাই, রাজা হিরণ্যকশিপুর পুত্রকে বলা হয়েছে ভক্ত প্রহ্লাদ, আর রাজার বোন হিসেবে হোলিকা বা হলকা এসব চরিত্রের বাস্তবিক কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কিন্তু অবশ্যই সেই রূপকধর্মী কাহিনীর পেছনে লুকিয়ে আছে বর্ণসেরাদের দাবিদার আর্যদের দেশীয় ভূমিপুত্রদের নাশ করার নানা পন্থার কথা। হোলিকা পর্ব জানতে প্রথমে দেখতে হবে কি তার পরিচয়। সে নাকি রাজা হিরণ্যকশিপুর বোন। কে হিরণ্যকশিপু? একজন রাজা, অসুর রাজা। হিরণ্যকশিপু শব্দের অর্থ, হিরণ্য অর্থ স্বর্ণ বস্ত্র পরিহিত, আর কশিপু অর্থ নরম বালিশ। পুরোপুরি একটা মানে করলে যা দাঁড়ায়, যে ব্যক্তি সম্পদ ও ইন্দ্রিয় সুখে সুখী। সেই হিরণ্যকশিপুর ভাই হিরণ্যক্ষকে বরাহ অবতারে আর্য দেবতা বা নেতা বিষ্ণু বধ করেন। কেন করেন সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। বলা হয় হিরণ্যকশিপুর ভাতৃহত্যার কারণে বিষ্ণু বিরোধী ছিলেন, সোজা কথায় আর্য বিরোধী। তার পুত্র প্রহ্লাদ নাকি আবার বিষ্ণু ভক্ত। কেন সে প্রশ্নেও এখন যাচ্ছি না। সুতরাং পুত্রের এই বিষ্ণু ভক্তির জন্য সমাজ রক্ষায়, অর্থাৎ অনার্যদের সংস্কৃতি রক্ষার জন্য তিনি পুত্র প্রহ্লাদকেও হত্যা করতে কুণ্ঠিত হননি। তিনি নাকি হত্যার নানা চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। শেষ পর্যন্ত হোলিকা নামের বোনকে তিনি বলেন প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে প্রবেশ করতে, কেননা হোলিকা ছিলেন অগ্নিশুদ্ধা। কিন্তু বাস্তবে যে হোলিকা পুড়ে মরল সে কথা তো নৃসিংহবাবুর মুখেই শুনলেন। এখন প্রশ্ন, গল্পটি তো এমনও হতে পারে হোলিকা যেহেতু অনার্য কৃষ্ণবর্ণা তাই রাক্ষসী। কিন্তু সেই সব পুরাণে এও বলা আছে হোলিকা ছিলেন বিদুষী, বিচক্ষণ, বুদ্ধিমতী, প্রজাবৎসলকামী। আর্যদস্যুদের খাদ্য শস্য গরু অস্ত্র সুরা নারী উপঢৌকন দেওয়া তিনি বন্ধ করে দিয়েছিলেন। ইতিমধ্যে হিরণ্যকশিপু বধ হয়ে গেছে। প্রহ্লাদকে যখন পিসি হোলিকা আর্য বিরোধিতার কারণগুলি বলেন, তখন প্রহ্লাদ ধীরে ধীরে বিষ্ণুকে অশ্রদ্ধা করতে শুরু করেন। আর্য দেবতারা বুঝলেন যে হোলিকাকে বধ না করলে প্রহ্লাদকে সম্মোহন করে নিজেদের পক্ষে রাখা যাবে না। ষড়যন্ত্র করে হোলিকাকে এক জঙ্গলের জীর্ণ কুটিরে অনাহারে রেখে দেন। প্রহ্লাদ খবর পেয়ে পিসিকে উদ্ধার করতে যান। আর্য দেবতারা বোঝেন যে প্রহ্লাদের হাত থেকে পিসিকে যদি রক্ষা করতে হয়, দেবতারা বুঝলেন যে প্রহ্লাদ তো পিসিকে উদ্ধার করে নিয়ে যাবে। সুতরাং আর্য দেবতারা সেই কুটির পুড়িয়ে হোলিকাকে মেরে ফেলে। এই লোককাহিনী শুনে কি মনে পড়ছে না মহাভারতের সেই যতুগৃহে পঞ্চপাণ্ডব বাঁচতে কিভাবে অনার্য 5 জনকে মদ খাইয়ে বেহুশ করে পুড়িয়ে মারে সেই ঘটনা। হিন্দুত্ববাদী পুরাণে আবার বলা হয়েছে এই হোলিকার নাকি ছিল একটা জাদু ওড়না, যা আগুনে পড়ে না। হোলিকা যখন প্রহ্লাদকে কোলে নিয়ে সেই চিতায় উঠলেন, তখন নাকি হাওয়াতে তার গায়ের যে ওড়না সেটা উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে, ফলে প্রহ্লাদ বেঁচে যান আর হোলিকা মারা যান। কিন্তু লোককাহিনী কিন্তু আবার উল্টো বলছে। সেটা বলছে যে হোলিকা বুঝেছিলেন যে তার ভাই নেহাতি শিশু প্রহ্লাদকে মারতে চাইছেন। বিষ্ণুর বিরোধিতা করতে প্রহ্লাদকে মারার প্রয়োজনীয়তা তিনি মনে করেননি, তাই তিনি চিতায় উঠে প্রহ্লাদের গায়ে সেই ওড়নাটা জড়িয়ে দেন, নিজে পুড়ে মরেন। এবার গল্প কথা ছেড়ে আসল ঘটনায় যাওয়া যাক। বৌদ্ধ যুগে যে লৌকিক উৎসব হিসেবে হোলি উৎসব পালিত হতো, পরবর্তীকালে অবতারবাদের হাত ধরে হোলি হয়ে গেল হিন্দু ধর্মীয় উৎসব। রবীন্দ্রনাথ এই ধর্মীয় বেড়া টোপকে ঋতু বন্দনা করতেই ফিরিয়ে আনেন বসন্ত উৎসব।
রঙে, রূপে, ফাগে, রসে, সঙ্গীতে ও নৃত্যের মিশেলে আজ যা বাঙালির কাছে অহংকার। সম্ভবত 1925-এ শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শেষবার উপস্থিত হন 1940-এর 27শে মার্চ। পরের বার অসুস্থতার জন্য জোড়াসাঁকোর বাড়ির বিছানায় শুয়ে লিখলেন, আবার ফিরে এলো উৎসবের দিন, বসন্তের অজস্র সম্মান, রুদ্ধ কক্ষে দূরে আছি আমি, এ বৎসর বৃথা হলো পলাশ বনের নিমন্ত্রণ। শান্তিনিকেতনে রং খেলা হয় না, হয় আবির খেলা। বসন্ত উৎসব শুরু হয় ওরে গৃহবাসী খোলদার খোল গানটি দিয়ে, আর উৎসবের সমাপ্তি ঘটে রাঙিয়ে দিয়ে যাও যাও গো গানটি দিয়ে। দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে জানাবো এই শিব এবং পার্বতীর এই দোল খেলার উৎসব কিভাবে একটি বিরাট পরিকল্পনার সঙ্গে রাধাকৃষ্ণের দোলে পরিণত হলো, সেই প্রসঙ্গের আরও বিস্তারিত কিছু তথ্য। তার সঙ্গে জানাবো কৃষ্ণ এবং রাধার অস্তিত্ব নিয়ে কিছু প্রশ্ন, যুক্তিবাদী প্রশ্ন। আমার কথা নয়, বিখ্যাত জনেরা কি বলেছেন সেই প্রসঙ্গেই বলবো। অপেক্ষা করুন তৃতীয় পর্বের জন্য। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।